আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আর টিভির সকালের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। আজ মহান মে দিবস। শ্রমিকের স্বপ্ন খুব বড় কিছু নয়, দুবেলা পেট ভরে খাওয়া, সন্তানের মুখে হাসি আর একটু সম্মানের জীবন। আর সেই ছোট স্বপ্নটুকু পূরণ করতেই ঝরাতে হচ্ছে রক্ত, ঘাম আর না বলা হাজারো কষ্ট। কিন্তু তারপরও কতটা অধিকার পাচ্ছেন তারা? মহান মে দিবসে সেই সকল অধিকার বঞ্চিতদের না বলা কথা তুলে ধরেছেন সর্দার রাজীব। ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। মাহবুবুর রহমান জীবনের ঝুঁকি নিয়েই নিপুণ হাতে গড়ে তুলছেন সভ্যতার অট্টালিকা। তার মতোই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নতুন নতুন ভবন গড়ছেন শহীদুল। কিন্তু নিজেদের অধিকার কতটা গড়তে পেরেছেন তারা? শ্রমিক জীবনে অনেক কষ্ট। এই যে সারাদিন কাজ করে সন্ধ্যা টাকা দেয়, কাজ না করলে টাকা দেবে না। 2 দিন যদি শুয়ে বসে খাই, টাকা দেবে না। মে দিবস বাণী কবে আমি তো সঠিক জানি না। যে বয়সে বইয়ের পাতায় স্বপ্ন আঁকার কথা, সেই বয়সেই রিপন ধরেছে মেশিনের হাতল। তার মতো জীবন যুদ্ধে নেমেছে ইব্রাহিমও। কিন্তু কেন? কাজ কাম না করলে কি হবে নি? আমরা তো মধ্যবিত্ত পরিবার চালানি লাগে, তো কাজ করাই লাগবে। আমাদের কাজ করি, আমাদের নিজের মতো চলাফেরা করি, কাজ শিখতেছি, ভবিষ্যতে কাজে লাগবে। কারণ বাজারের মিন্তি শ্রমিক রমিজা বেগম। যেখানে 5 সন্তানের পরিবারে একমাত্র ভরসা তিনি, সেখানে অধিকার চাওয়ার সময় কোথায়? কিনো ক্রমে চলে, ঘর ভাড়া দেওয়ার লাগে 3000 টাকা বেড়া না চললেন করণ যাবে কি কামাই আছে। তাদের মতো জীবন নিয়ে অভিযোগ নেই পোশাক শ্রমিক আনোয়ার কিংবা রিক্সা শ্রমিক বেলায়েতের। তাই অধিকার বা অনধিকার নিয়েও নেই কোনো ভাবনা। আমাগুলো পেট দিয়ে আমরা কাম করি, এইটা কথা না সে বুঝেন। একদিন না চলে এবদিন আমাকে চলে না। চাকরির শেষে একটা পেনশন বা মোটা অঙ্কের একটা টাকা পাওনা, ওইটা আমরা পাই না। মাহবুব, রিপন বা রমিজার মতো আজও সবাই ছুটছেন শুধুই জীবিকার তাগিদে। শ্রমিকদের বলা হয় আধুনিক সভ্যতার নির্মাতা, কারণ তাদের রক্ত, ঘাম আর পরিশ্রমে সমৃদ্ধ হচ্ছে অর্থনীতির চাকা। কিন্তু তাদের জীবনের চাকা কতটা সমৃদ্ধ হয়েছে? নিজেদের অধিকার আদায় 140 বছর আগে রক্ত ঝরানো শ্রমিকদের উত্তরসূরিরা পেয়েছেন কি আদৌ তাদের অধিকার? দেশের শ্রমিকরা ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন 8 ঘন্টা কাজের অধিকার এখনো বাস্তবায়ন হয়নি। সরকার, রাষ্ট্র, শ্রমিক সবাই পালন করে। বাস্তব হচ্ছে এটা শ্রমিক শ্রেণীর দিবস, এটা শ্রমিকরাই পালন করবে। পৃথিবীর কোথাও আমি দেখি না যে এক অফিস আদালত ছাড়া কোথাও শ্রমিকদের দাবি আদায় হয়েছে। দারোয়ানে চাকরি করে, গার্মেন্টস শ্রমিকের চাকরি করে, কলকারখানায় যারা চাকরি করেন, কারো 8 ঘন্টার ডিউটি তারা পাচ্ছে না। শুধুমাত্র কাগজেই তাদের 8 ঘন্টা শ্রম আইন রয়ে গেছে। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে বহু প্রাণহানির পাশাপাশি ফাঁসিতে ঝোলানো হয় অনেককে। সেই থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে শ্রমিক দিবস। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। ন্যায্য মজুরি ও মৌলিক অধিকারের দাবিতে কয়েক যুগ ধরে আন্দোলন সংগ্রাম করে আসলেও ভাগ্য সহায় হয়নি শ্রমিকদের। যুগের আধুনিকায়ন হলেও শ্রম মূল্যে পিছিয়ে মৌলভীবাজারের চা শ্রমিক, ঝালকাঠির দিনমজুররা। এখনও কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয় নাটোরের হাজেরা বেগমের মতো নারীদের। নিরাপত্তাহীনতায় ভুগতে হয় চট্টগ্রামের কবিরের মতো জাহাজ শ্রমিকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মে দিবসে অবহেলিত এসব শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। মহান মে দিবস আজ। 1886 সালে যুক্তরাষ্ট্রে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে রক্তঝরা আন্দোলনের স্মরণে পালিত হয় দিনটি। প্রতি বছর দিবসটি শ্রমিকদের ন্যায্য অধিকারের বার্তা নিয়ে আসলেও এর বাস্তবায়ন নেই দেশের কর্মক্ষেত্রে। এই যুগেও দৈনিক মাত্র 187 টাকায় কাজ করছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। আমরা চা শ্রমিক অনেক কষ্টে আছি। 186 টাকাতে আমরা সংসার চালানি যায় না। কেন আমাদের চা শ্রমিকরা রিংকুট নাই, পানিতে ভিজতে থাকে, চা শ্রমিক অনেক অসুখ টসুখ হয়ে যায়। মে দিবসে যে অধিকার আর মর্যাদার কথা বলা হয় তা শুধুমাত্র কাগজেই সীমাবদ্ধ বলছে শ্রমিক নেতারা। আর বরাবরের মতো আশ্বাসেই দায় সারছে কর্তৃপক্ষ। মে দিবসে আসলেই এইসব দাবি দেওয়া উত্থাপিত হয়। মে দিবস যাওয়ার পরে এইসব দাবি দেওয়ার দিকে কেউ কখনোই আর বাস্তবায়নের দিকে যায় নাই। বাংলাদেশ চা শিল্প সেক্টরে শ্রমিকদের জীবন মান উন্নয়নে
সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে সরকার কাজ করছে। ঝালকাঠিতে প্রতি 3 বছর অন্তর শ্রম মজুরি বৃদ্ধির কথা থাকলেও বাস্তবায়ন নেই। স্থানীয় চেম্বার অব কমার্সকে তাগাদা দিয়েও মেলেনি সমাধান। আমাদের এখন যে এই কাজকর্ম চলে, এই কাজকর্মে আমাদের পেট বাঁচে না। এখন কাজ করি যে পয়সা পাই, আমাদের বাজারঘাট করিয়ে ছেলে মেয়ে নিয়ে খাই আমরা এখন আর থাকতে পারি না। নাটোরের গুনারি গ্রামের বাসিন্দা হাজরা বেগম মাঠে যেই কাজ করে পান 350 টাকা, তা পুরুষরা করে পায় 500 টাকা। কাজ হারানোর ভয়ে এই বৈষম্য সহ্য করতে হয় হাজরাকে। এমন উদাহরণ রয়েছে আরো অনেক। 350 টাকা কাজ করে দিন মজুরি, আমরা 350। দিন গেলে প্রায় মহিলাদের জন্য 350, ছেলেদের জন্য 500। এটা হলে আমাদের সংসারে অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগে। শুধু বৈষম্য নয়, নিরাপত্তাহীনতায় অনিশ্চিত জীবনযাপন করতে হয় শ্রমিকদের। চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানের হয়ে জাহাজে কাজ করার সময় মেরুদণ্ড ভাঙে মোহাম্মদ কবিরের। নিজের টাকায় চিকিৎসা চালালেও সাহায্য মেলেনি সেই প্রতিষ্ঠান থেকে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ফ্যামিলি মজবি ছেড়ে ফেলছে, তারপরে আপনার মার নামে জমিন বিক্রি করে ফেলছে। আমার মালিক পক্ষ কোনো ট্রিটমেন্ট করায় না। খেটে খাওয়া মানুষের প্রত্যাশা, মে দিবসের আদর্শ ধারণ করে সমাজে প্রতিষ্ঠিত হবে শ্রমিকদের মৌলিক অধিকার। আব্দুল হামিদ, RTV। আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এবছরের দিবসটি প্রতিপাদ্য হল সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বলেছেন, নিয়মিত মজুরি পর্যালোচনা করে শ্রমিকের ন্যায্য মজুরি ও নারী পুরুষ সমান মজুরি নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য দেবেন সরকার প্রধান। এ বিষয়ে বিস্তারিত জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, আজকে সমাবেশ ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, দুপুর 2:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই সমাবেশের যাবতীয় যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে দলটির পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা নয়াপল্টনে এসে যে চিত্রটি দেখেছি, শ্রমিক দিবসের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু করতে কিছুটা বাদ সেজেছে বৈরী আবহাওয়া। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে এই পল্টন এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যার কারণে প্রস্তুতি নিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে মঞ্চের কাজ আসলে পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে। মঞ্চে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বড় একটি LED স্ক্রিন স্থাপন করা হয়েছে। এছাড়াও আমরা যেটি দেখেছি যে সড়কের বিভিন্ন জায়গায় আসলে বিশেষ করে নাইট অ্যাঙ্গেল মোড় থেকে আপনার একেবারে ফকিরাপুল পর্যন্ত বিভিন্ন স্পটে কিন্তু LED স্ক্রিন দেওয়া হয়েছে এবং সাউন্ড সিস্টেম বসানো হয়েছে, যাতে এই শ্রমিক দিবসের যে আলোচনা, সেই আলোচনা যেন যারা আগতরা শুনতে পায় সেটি কিন্তু সে ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে স্মরণকালের সবচেয়ে বড় শ্রমিক জমায়েত ঘটানোর প্রস্তুতি আসলে তারা নিয়েছে এবং দলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে কয়েক লাখ শ্রমিক আজকের এই শ্রমিক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকের এই শ্রমিক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং যেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। অর্থাৎ কোনো সরকার প্রধান সরাসরি রাজপথে শ্রমিকদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার জন্য যে অনুষ্ঠানটি করা হয়, সেই অনুষ্ঠানে এভাবে রাজপথে বক্তব্য দেওয়ার ঘটনা কিন্তু এর আগে আসলে বাংলাদেশে ঘটেনি। বিএনপি প্রধান এবং বর্তমান সরকার প্রধান তারেক রহমান তিনি কিন্তু সেই আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন। তবে সমাবেশ ঘিরে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণ ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। তবে আপনি নিশ্চয়ই ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটিতেই কিন্তু এখনো জলাবদ্ধতা রয়েছে এবং সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই সমাবেশ স্থলের পুরো এলাকায় কিন্তু আসলে পানি জমে রয়েছে। গাড়িগুলো খুব ধীর গতিতে চলছে। তবে
সমাবেশের যে প্রস্তুতি, বিশেষ করে মঞ্চ থেকে শুরু করে সাউন্ড সিস্টেম, মাইক, সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখছি পুরোপুরিভাবেই নেওয়া হয়েছে এবং ইতোমধ্যেই কিন্তু অত্র এলাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিজিআর সদস্যরা পোশাক পরিহিত অবস্থায় তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। এছাড়াও কিন্তু সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই অত্র এলাকার নিরাপত্তা দেওয়ার জন্য তারা দায়িত্ব পালন করছেন। তো শ্রমিক দিবসের অনুষ্ঠানে আমরা ইতোমধ্যেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকার প্রধানের যে পরিকল্পনা, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা রয়েছে শ্রমিকদের নিয়ে, সেই পরিকল্পনার কথা তিনি তুলে ধরবেন। এছাড়াও শ্রমিকদের পক্ষ থেকে তাদের যে দাবি দেওয়া, বিশেষ করে এই যে 250 বছর আগে ঘটে যাওয়া যে আন্দোলন, শ্রমিকদের অধিকার আদায়ের যে আন্দোলন, সেই অধিকার আসলে কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কি ধরনের দাবি দেওয়া রয়েছে, বাংলাদেশের শ্রমিকদের যে ধরনের দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো কিন্তু এই সমাবেশের মঞ্চ থেকে শ্রমিক নেতারা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রী তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো শ্রমিকদের জীবনমান উন্নয়নে, তাদের ভাগ্যের পরিবর্তনে যে পরিকল্পনাগুলো প্রধানমন্ত্রী রয়েছে, সেই পরিকল্পনাগুলো তুলে ধরবেন আজকের। জি রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল শ্বশুর বাড়ি সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের দায়িত্বভার গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর। সিলেট সফরে গিয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্প, খাল পুনঃখনন সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। নগর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সিলেট থেকে রাজ্জাক রনুর পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলেমান কবির। দেশের দায়িত্বভার গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের এ সফরে বাসিয়া নদী পুনর্খনন সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সিলেট পৌঁছে শুরুতেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। বেলা 11টায় সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া নদীর পুনর্খননের উদ্বোধন করবেন তারেক রহমান। তার এ সফরের মধ্য দিয়ে নদীটি দখল ও দূষণমুক্ত হবে, এমনটাই প্রত্যাশা দুপাড়ের মানুষের। লং সাইটো সব নৌকা আইতো সব তাইতো না আইয়া দিয়েছো। অবৈধ স্থাপনা যেগুলো আছে ওগুলা উচ্ছেদ করিয়া এর বাদে খাল খনন করা তা খুব জরুরি হইব। যাই বড় বড় ব্রিজের উপর দিয়ে, তখন অনেক দুর্গন্ধ নাকে মুখে লাগে। বাসিয়া নদী বইলা খনন করা কাজ করা হোক, এটা খাল না, এটা নদী, এই নদী বইলা খনন কাজ করা হোক, আর অবৈধ সকল দখল যেগুলো আছে এই দখলগুলার উচ্ছেদ করা হোক। বিকেল 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। আমরা দলের নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত, এবার প্রধানমন্ত্রী হওয়ার পরে সিলেটে আসা দেখা হবে। এই জন্য তো আমরা যে আয়োজন, সেই আয়োজনগুলো আমরা এখন চূড়ান্ত করতে হবে। তারেক রহমানের এ সফর সিলেটের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা আরও বেগবান করবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। সুলাইমান কবির, RTV। ছুটির দিনে ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠার আগে রাজধানীতে শুরু হয় ঝুম বৃষ্টি। হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। বৃষ্টির ফলে রাজধানীর অনেক প্রধান সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং সাধারণ যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়েন। এদিকে আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, আবহাওয়া নিয়ে কি বলছে আবহাওয়া অফিস থেকে, আমাদেরকে বিস্তারিত জানাবেন।
সুজনা, গতকাল রাত থেকে ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে। আমি যেখানে আছি সেখানকার ওয়েদার অর্থাৎ আবহাওয়ার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখন রাজধানীর অধিকাংশ এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে এবং আবহাওয়া অফিস থেকে জানিয়েছে দুপুর 1টা নাগাদ থেকে ঢাকা সহ প্রায় 17টি জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং সেক্ষেত্রে আবহাওয়ার যে দমকা হওয়ার যে বিষয়টি সেটিও তারা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে দুপুর নাগাদ পথ থেকে প্রায় 45 থেকে প্রায় 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া থাকতে পারে এবং সেটি রাজধানী সহ 17টি জেলায় এটি অব্যাহত থাকবে এবং তারা জানিয়েছেন যে নোয়াখালী, রংপুর, পাবনা এবং চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলার উপর দিয়ে এই ঝড়ো হাওয়াটি বয়ে যাবে এবং সেই সাথে তারা জানিয়েছেন যে আসলে বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের যে বিষয়টি সেটি থাকবে, অর্থাৎ অনেক বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে এই বৃষ্টিপাতের ফলে হয়তো রাজধানী সহ নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো অনেকটা প্লাবিত হবে এবং তারা বলছেন এই ধরনের প্রভাব বেশ কিছু সময় অব্যাহত থাকবে এবং তারা বলছেন যে এই ধরনের বৃষ্টিপাতের যে বিষয়টি সেটি আগামী হয়তো 2-1 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। সেই সাথে আপনাকে জানিয়ে চাই যে রাজধানীর যে পরিস্থিতি সেটি হচ্ছে আবহাওয়ার কারণে যে বৃষ্টিপাত হয়েছে, আমরা দেখেছি বেশ কয়েকটি এলাকায় কিন্তু পানি উঠে গেছে এবং সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, বিশেষ করে মিরপুর এবং হচ্ছে ধানমন্ডি 27-এর এলাকার দিকে আমরা দেখেছি যে পানিগুলো অনেকটা মানুষের বাসা বাড়িতে ঢুকে গেছে, এমনটা আমরা দেখতে পেয়েছি। তো সার্বিক পরিস্থিতি অর্থাৎ বৃষ্টি আরও বাড়বে। দুপুর নাগাদের পর থেকে রাজধানী সহ অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের যে পূর্বাভাস দিয়েছেন সেটা বলা হচ্ছে যে অনেক বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতে হয়তো নিম্নাঞ্চল যেগুলো হচ্ছে সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অফিস থেকে। তো সুজানা, এই ছিল সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সহ দুর্ভোগ বেড়েছে মানুষের। রাস্তা ডুবে যাওয়ায় যানবাহনও কম, ফলে কর্মজীবী মানুষদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 1500 বড় চাষি। এছাড়া সুনামগঞ্জে নদী ও হাওরের পানি বৃদ্ধি না পেলেও দুর্ভোগ কমেনি কৃষকদের। হাওরে পানি জমে থাকায় ধান কাটা, মাড়াই ও শুকাতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। দর্শক, আবহাওয়ার আরও খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, টানা বৃষ্টিতে কি ভোগান্তিতে পড়েছেন জেলার মানুষেরা আমাদেরকে জানাবেন এবং আরও জানতে চাই যে কোনো সমাধানের পথ কি দেখিয়েছে কিনা প্রশাসন? ধন্যবাদ সুজনা। যেমনটা বলছিলেন, গতকাল সুনামগঞ্জের আকাশে রোদের দেখা মিলেছিল, কিন্তু আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আসলে সুনামগঞ্জের কৃষকরা সহসাই স্বস্তি পাচ্ছে না হাওরের বুড়ো ফসল নিয়ে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সুনামগঞ্জ অঞ্চলে তেমন বৃষ্টিপাত হয়নি। সুরমা নদীর পানি স্থিতিশীল রয়েছে, 1 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। তবে কৃষি বিভাগ জানিয়েছেন যে হাওরের অধিকাংশ ফসল কর্তন হয়েছে। স্থানীয় কৃষকরা যেমনটা দাবি করছেন যে বৃষ্টির পানিতে হাওরে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় অধিকাংশ ফসল নিমজ্জিত ছিল। কিছু ফসল তারা চেষ্টা করেছেন কেটে তোলার, আর যেসব ফসল তারা জমি থেকে কেটে তীরে তুলেছেন সেই ফসল তারা শুকাতে পারেনি, মাড়াই করতে পারেনি। আসলে কৃষকরা এখনো দুর্ভোগেই পড়েছেন। তো জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড তদারকি করছেন যাতে দ্রুত ধান কেটে তোলা যায়। কারণ পানি উন্নয়ন বোর্ড যে পূর্বাভাস দিয়েছিল যে আগামী আরও 2 দিন সুনামগঞ্জ অঞ্চলে এবং উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে আগাম বন্যার শঙ্কা ছিল। কিন্তু গতকাল বৃষ্টি থাকা এবং রাতে বৃষ্টি না গতকাল রোদ থাকা এবং রাতে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে আসলে নদীর পানি বৃদ্ধি পায়নি। হাওরের পানি কিছুটা বৃদ্ধি পেলেও কৃষকরা চেষ্টা করছেন ধান কাটা, মাড়াই এবং শুকানোর। কিন্তু আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কৃষকরা আবার বলছেন যে যদি রোদের দেখা না মিলে দুর্ভোগ আসলে সহসাই কমবে না। কারণ অনেক কৃষকের কলায় পর্যাপ্ত ধান রয়েছেন এবং মাঠে কর রয়েছেন, রোদের অভাবে শুকানো যাচ্ছে না। সুজনা, এই ছিল সুনামগঞ্জের হাওরের ধান কাটা ও নদীর পানির বৃদ্ধির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃষ্টি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শসা, বেগুন, ধুন্দুল, টমেটো সহ বেশ কিছু সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে পেঁয়াজ, ডিম ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে। পরিবহন খরচ বৃদ্ধি এবং খেতে
পানি জমে ফসল তুলতে সমস্যা হওয়ায় বাজারে পণ্যের সংকট তৈরি হয়েছে। এছাড়া সয়াবিন তেলের দাম বাড়লেও সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম, বাজারে সবজির ও ভোজ্য তেলের সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতা কি বলছেন? সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরেছি। আমরা যেমনটি দেখেছি যে আপনি জানেন যে লাস্ট কয়েকদিন থেকে যে বৃষ্টি এবং আজকে বিশেষভাবে আজকে সকাল থেকে অতিবৃষ্টির কারণে কিন্তু বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে এবং লাস্ট 2 দিন আগে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু বাজারে সরবরাহ কিছুটা কম থাকলেও দোকানিরা যেমনটি জানিয়েছেন যে 195 টাকা থেকে 198 বা 200 টাকা লিটার কিন্তু তেল তারা বিক্রি করছেন। এছাড়া 5 লিটার যেই সোয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু আগে গায়ের দামে বিক্রি হলেও আমরা আজকে যেমনটি দেখেছি 960 থেকে 70 টাকা নিতে কিন্তু দেখা গিয়েছে। এছাড়া দাম বেড়েছে কিন্তু চিনির, মসুর ডাল দাম বেড়ে কিন্তু ছোট দানার যে মসুর ডাল সেটি কিন্তু বিক্রি হয়েছে 150 থেকে 55 টাকা কেজি এবং ছোট দানার যে মসুর ডালটি সেটি 90 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়াও আমরা যেমনটি দেখেছি দাম বেড়েছে কিন্তু বিশেষভাবে আগামী কুরবানিকে কেন্দ্র করে মশলা জাতীয় প্রত্যেকটি আমদানি জাতীয় মশলার দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা যেমনটি দেখেছি দাম বেড়ে কিন্তু পোলাও চাল 150 টাকা খোলাটা এবং প্যাকেট জার যে চাল সেটি কিন্তু 190 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। দাম বেড়েছে কিন্তু খোলা ময়দার যেটি 45 টাকা থেকে বেড়ে কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া আমরা যদি মুরগির বাজারের কথা বলি, মুরগির বাজারে স্বাভাবিক ঠিক থাকলেও গত সপ্তাহের দামে কিন্তু বিক্রি হয়েছে। দাম ঠিক রেখে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 180 থেকে 90 টাকা কেজি। সোনালী বিক্রি হয়েছে 350 থেকে 60 টাকা কেজি দরে এবং দেশি মুরগি 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে হচ্ছে বৃষ্টি এবং জলাবদ্ধতার জন্য সবজির বাজারে কিছুটা দাম সরবরাহ কম এবং দাম বেশি থাকলেও কিন্তু মুরগির বাজার স্বাভাবিক রয়েছে। তো এই ধন্যবাদ আপনাকে। ব্যবসা করলে দিতে হবে চাঁদা, আর এই চাঁদা আদায়ে অভিনব পন্থা বেছে নিয়েছে একটি চক্র। রাজধানীর ভাটারা থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত গাড়ির বিভিন্ন শোরুমে ককটেল ফাটিয়ে চাঁদার দর নির্ধারণ করে তারা। ব্যবসায়ীরা বলছে ব্যবসার পরিবেশ ও জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী। 6 মাস ধরে চাঁদা তুললেও এখনও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। পুলিশ বলছে দ্রুতই আইনের আওতায় আনা হবে অপরাধীদের। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রথমে ককটেল বিস্ফোরণ, এরপর বিদেশি নম্বর থেকে ফোন করে দাবি করা হয় চাঁদা। গত বছরের অক্টোবর থেকে গাড়ির শোরুমে এমন ঘটনা শুরু হলেও এখনও চলছে এমন তুগলকি কাণ্ড। 6 ও 20 এপ্রিল রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় হাশিম এন্টারপ্রাইজ ও আল আকসা অটোতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর বিদেশি নম্বর দিয়ে যোগাযোগ করা হয় গাড়ির মালিক ও ম্যানেজারের সঙ্গে। চাঁদার টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। ঝামেলাটা মিটায় ফেলান, শনিবার দিন রাত্রেবেলা আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ফোন দিচ্ছি, ঝামেলা মিটাবেন না, শনিবার দিন কিন্তু আমি একসঙ্গে চলে যাবো। আপনার আশেপাশে সবাই মিটায় ফেলেছে, কম আর বেশি লাইনে তো আসতে হবে ব্যবসা করলে। ওই নাম্বারটা ব্লক করে রাখছেন, আপনারও ব্লক করে দিতেছি কালকা। আজকে শনিবার, আজকে থেকে দিন গোনা শুরু করেন, কাফনের কাপড়টা কিনা রেডি রাখেন। মালিকরা বলছেন শুরুতে 20 লাখ, এরপর 10 লাখ টাকা চাঁদা দাবি করে। আবার কখনো প্রিমিয় গাড়ি চাঁদা দাবি করা হয়। এখানে যদি গাড়ি ব্যবসা করতে হয় তাহলে আমার সাথে নেগোসিয়েশন করে চলতে হবে। থ্রেট দিছে, ওনাকে বলছে যে এলাকার টাকা 10 লাখ দিতে হবে এবং পাশের শোরুমকেও চায় যে এলাকার টাকা 20 লাখ দিবেন, নয়তো একটা গাড়ি দিবেন। শুধু তাই নয়, সময় মতো টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় অজ্ঞাত সেই ব্যক্তি। আমার সাথে সমঝোতা না করলে আপনাদের জানের হুমকি আছে। তো আমাকে লাস্টে একটা মেসেজও দিছে যে আমার সাথে সমঝোতা না করলে জানাজা পড়া লাগবে। নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যে কোনো সময় যে কোনো মাঝে একটা ককটেল মারলে প্রথম যেটা মারছে বিস্ফোরিত হয় না, ওটা আমাদের 19 গ্লাসে পরে এসে লাগছে, ওটা চেঞ্জ করা লাগছে গ্লাসটা।
অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা শুরু হলে মানববন্ধন করে আধাবেলা গাড়ির শোরুম বন্ধ করে প্রতিবাদ জানায় বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেল ইম্পোর্ট অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশন বারভিডা। পুলিশ বলছে বিদেশি নম্বর ব্যবহার অপরাধের নতুন কৌশল, দ্রুতই আইনের আওতায় আনার দাবি তাদের। অলরেডি এটার একটা ক্লোজ একটা ইয়াতে পৌঁছে গেছে। আন্ডারওয়ার্ল্ড বলে কিছু এখন আছে, এখন এগুলা আছে। কেউ যদি দাবি করে আমি আন্ডারওয়ার্ল্ড, হ্যাঁ এখন আমি এই যুগও নাই, এই সুযোগও নাই। নতুন কৌশল, বিদেশি নাম্বার, এটা একটা নতুন কৌশল। মেবি দে আর লিভিং হিয়ার। এমন পরিস্থিতিতে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফেরানোর দাবি ব্যবসায়ীদের। শাকিবুর রহমান, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।